জামাত ইসলামী আপনি জানেন যে আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই সাথে আপনার তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য তারা প্রায় অন্যান্য ইসলামিক দলগুলো আসলে একতাবদ্ধ হয়েছে। সেই জায়গা থেকে আসলে বিএনপির আপনার আসলে মতামতটা কি, আসলে বিএনপি কিভাবে দেখছে এটা? না, আমরা বিএনপি কিভাবে দেখছি সেই দেখার বিষয়টা এর আগে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল বা জোট তারা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে, তাদের নিজস্ব কর্মসূচি তারা বলতে পারে, তাদের বিভিন্ন যে ডিম্যান্ডস দাবি দেওয়া সেগুলো নিয়েও আলাপ আলোচনা করতে পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্রে তো এই ভিন্ন মতকে প্রশ্রয় দেওয়া, ভিন্ন মতকে অ্যাকোমোডেট করার একটা বিষয় আছে। তো সুতরাং আমরা আমাদের কথা বলবো, আমরা বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক দল, আমরা আমাদের বক্তব্য রাখবো, আমরা কথা বলবো, অন্যান্য রাজনৈতিক দলও কথা বলবে। এটা ব্যাপারে কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, সেটা তারা করতেই পারে, ডিমান্ডও করতে পারেন। এখন দেখতে হবে যে এইটা কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা। আপনি 16 বছর আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো দাবি করেছি, আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করেছি, একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য কথা বলেছি। কখনোই এই দাবি দেওয়ার প্রশ্নে কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা পিআর পদ্ধতির কথা বলেছেন বলে আমার জানা নেই। কেউ বলেননি এই বিষয়ে। তো এখন এটাকে প্রমিনেন্টে নিয়ে আসা হচ্ছে কেন? এটাকে একটা জোরালো কর্মসূচির কথা তারা বলছেন, এটা ছাড়া হবে না, এটা ছাড়া নির্বাচন আমরা করব না, এই কথাটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের সিটের মানে সংসদীয় আসন সংখ্যা সেটি নিয়ে কি আপনাদের সংশয় রয়েছে যে আপনারা পিআর পদ্ধতি হলে পরে আপনারা কয়েকটা সিট বেশি পাবেন, না হলে কম পাবেন, এই আশঙ্কা থেকেই কি আপনারা এই আন্দোলন করছেন? এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। জনগণ, সাধারণ মানুষ এটির সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা জোরালোভাবে বলতে পারেন বা আপনার কর্মসূচি জোরদার করতে পারেন, কিন্তু তাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের এই বিষয়ে কোনো ধরনের আগ্রহ নেই। এই জন্য তারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল নয়। পিআর পদ্ধতি কিভাবে এখানে নির্বাচন হয় এবং এই নির্বাচনের কাঠামোটি কীরকম হবে, পদ্ধতিটি কেমন হবে, এই সম্পর্কে কিন্তু বহু মানুষ জানে না। এখন ওনারা মাঝে মাঝে বলেন যারা এই পদ্ধতি জানে না তারা রাজনীতি করা উচিত নয়। তো আপনারা যদি এতই জানতেন তাহলে এতদিন বলেননি কেন? যখন আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, তো সেই সময় আপনারা বলেননি কেন কথা, পিআরের কথা? তখন তো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবলুপ্ত করলো, সংবিধান থেকে মুছে দিল শেখ হাসিনা, আমরা তো সেইটার প্রশ্নেই সবচাইতে সোচ্চার ছিলাম এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই সেটাকে পুনর্বহাল করা এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে ভোটাররা ভোট দিলে পরে সরকারি দল সেটাকে কেড়ে নেবে না, পুলিশ এবং র্যাব দিয়ে রাতের আঁধারে নির্বাচন হবে না, ভোরে নির্বাচন হবে না এবং ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে দেবে না, সেই নির্বাচনের জায়গায় একটা স্বচ্ছ ভোট, একটা ইনক্লুসিভ ভোট, সেটার জন্যই তো আমাদের লড়াই ছিল। এখন আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি আপনাদের দাবি থাকতে পারে, মতামত আপনারা রাখতে পারেন, কিন্তু এইটা যদি নির্বাচন যাওয়া না যাওয়া এবং নির্বাচনী যে রোড ম্যাপ ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কবে হবে, তারপরে নির্বাচন কমিশনকে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছে। এই যে এতগুলো কাজের পরে আপনারা যদি বলেন যে এটাকে প্রতিহত করবেন, হতে দেবেন না বা যাবেন না, তাহলে আমার তো মনে হয় এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা, যেটার জন্য মানুষ এতদিন ধরে অপেক্ষা করেছিল, লড়াই করেছিল এবং আন্দোলনরত রাজনৈতিক দলকে সমর্থন করেছে মানুষ নানাভাবে, নানা দিক থেকে। তো তাদের সেই প্রত্যাশিত অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনকে আপনি নিশ্চিত করতে না দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, এটা আপনাদের রাজনৈতিক দল মানে তার যে প্যাটার্ন সেই অনুযায়ী আপনি করতে পারেন, কিন্তু এদেশের মানুষ অভ্যস্ত হচ্ছে তার এলাকায় সে তার পছন্দসই লোককে ভোট দেবে।
এটা হচ্ছে এদেশের মানুষের চিরাচরিত একটি বৈশিষ্ট্য, এবং এই প্রথাটিকেই তারা সব সময় দেখে এসেছে এবং সেটিকে তারা মান্য করে এসেছে এবং সেইভাবে ভোট দেয়। হঠাৎ করে আপনি পিআর পদ্ধতি দিয়ে এটি রাজনৈতিক দলকে ভোট দিবে প্রার্থী, তাদের কে প্রার্থী ওখানে হবেন, কে তাদের প্রতিনিধিত্ব করবেন, তাকে চিনবে না। আমার মনে হয় এটা এদেশে মানুষের কাছে তো গ্রহণযোগ্য নয়। মানুষ এটাকে পছন্দ করছে না, মানুষ এটাকে পছন্দ করবে না। এটা গায়ের জোরে যদি আপনারা কিছু করতে চান, সেটা জনগণ প্রত্যাখ্যান করবে তাদেরকে। অনেকে প্রশ্ন করছে, অনেক গণমাধ্যমে এসেছে যে পিআর পদ্ধতি চাওয়ার মানে হলো নির্বাচন বানচাল করা, এবং তারা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে কেন নির্বাচন ঘোষণা দিছে এটা হলো তাদের মূল জ্বালা। এটা অনেক গণমাধ্যমে আসছে। আপনারা কি এটা মনে করেন, বা এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে? না, আমি প্রথমে মানে করে নেতিবাচকভাবে এটা আমি বলতে চাই না। আমি প্রথমেই বলেছি যে গণতন্ত্রের প্রত্যেকের কথা বলা, দাবি দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু যদি মনে করা হয় যে একটা পদ্ধতি হলে পরে কোনো দলের সুবিধা হবে, কোনো দলের সুবিধা হবে না, তখন আমরা বিকল্প আরেকটি দিয়ে আমাদের যেখানে লাভবান হবে সেটাই করব, এইরকম মনোভাব, এই ধরনের একটি মানে এখানে ঈর্ষা কাজ করবে এবং এখানে ঈর্ষা কাজ করছে। সেখানে আমরা একটি দেশের যে গণতন্ত্রের পথ চলা, ধারাবাহিকতা এবং যে প্রত্যাশিত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, এর স্থায়ী রূপ দেওয়া এবং এটার জন্য যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে গড়ে তোলা দরকার, তার জন্য আমাদের যে প্রস্তুতি, সবগুলোকেই মানে বানচাল করার শামিল হয়। শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে তো শুধু নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র মানে আরও অনেক প্রত্যয়, আরও অনেক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই গণতন্ত্র তার শক্তিশালী হয় এবং গণতন্ত্রের স্থায়ী রূপ লাভ করে। এখানে আইনের শাসনের বিষয় আছে, এখানে ন্যায় বিচারের বিষয়টি আছে, অনেক কিছু বিষয়ের উপর দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। তো সেই গড়ে ওঠার ক্ষেত্রে একটি জাতির গণতান্ত্রিক মনোভাব যেটা, সেই মনোভাবের জন্য তো এর ধারাবাহিকতা থাকতে হবে। আপনি মানে একটি শিশুর জন্ম হওয়ার সাথে সাথেই ওই শিশুটি আরেকটি সন্তানের জন্ম দিতে পারে না। আগে সেই শিশুটিকে তার যৌবন প্রাপ্তি পর্যন্ত তাকে সেই সময় দিতে হবে, তাকে তার বৃদ্ধি বিকাশের প্রচেষ্টা করতে হবে। করার পরে না সে আরেকটা একটা যখন তার যৌবন প্রাপ্তি হবে, হবে, তারপরে না তার নিজের আরেকটি শিশুর জন্মদানে সেই সক্ষমতা হবে। আপনি একটি শিশু জন্ম লাভ করে একেবারে হাঁটি হাঁটি পাপাও হলো না, হাঁটি হাঁটি পাপা করে হাঁটা চলাও শিখলো না, আপনি সেখান থেকে আবার কি বলে পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়, এটা প্রকাশ বলে আমার কাছে এটা মনে হচ্ছে। এখানে সৎ রাজনৈতিক মনোবৃত্তির কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যদি এটা আন্দোলন বা ভবিষ্যতের রাজনীতির জন্য আপনাদের বলা হয়ে থাকে, সেটা বলতে পারেন, সেখানে কোনো আপত্তি নাই। কিন্তু এবারের নির্বাচনে এটা করতেই হবে, তাছাড়া নির্বাচন হবে না বা আমরা অংশগ্রহণ করব না, তো সেটা তো আমি মনে করি এতদিনের 16 বছর যেখানে মানুষ নির্বাচন করতে পারেনি, সেই নির্বাচনের আশা যেখানে জেগে উঠেছে, সেটা তো অবশ্যই, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সেটাকে বানচাল করারই একটা প্রচেষ্টা বলে আমার কাছে মনে হয়। এখন বিএনপি ব্যক্তিগতভাবে তো মোকাবেলা করার কিছু নেই। বিএনপি একটি জনসমর্থিত বৃহত্তম রাজনৈতিক দল, জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে সে কাজ করে। এটা সরকার দেখবেন, আমি সরকারের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, সরকারের মুখপাত্র হিসেবে যারা কাজ করছেন, সরকারের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো থেকে আমার কাছে মনে হয়েছে তারা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের ব্যাপারে অত্যন্ত অটুট মনোভাব দেখাচ্ছেন, অটুট মনোবল নিয়ে তারা কাজ করছেন। তো আমার মনে হয় যে এই বিষয়টি তাদের বিষয়, এবং যারা এই কথাটি বলছেন পিআরের, আমার মনে হয় তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তার মানে সবাই মিলে যে নির্বাচন করার ইনক্লুসিভ যে নির্বাচন, সেই নির্বাচনে তারা সবাই আসবেন, মতামত দেবেন। তা না হলে এইরকম যদি বিষয়টি পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, তাহলে
যেটি হবে সেটা শেখ হাসিনার লাভ হবে। শেখ হাসিনা যে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, শেখ হাসিনা যে এখানে রক্তপাতের মধ্যে দিয়ে তার অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে চেয়েছে, যে বিভৎস ফ্যাসিবাদের তীব্র যন্ত্রণার মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হয়েছে, সেই ভয়াল অরাজকতার প্রত্যাবর্তনের লক্ষণ দেখা যাবে যদি এই পিয়ার নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে যদি পয়েন্ট অফ নো রিটার্ন থাকে। একটা প্রশ্ন ছিল, আমার নাম মেহেদি, আমি এনটিভিতে কাজ করি। জি। প্রশ্নটা হচ্ছে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে প্রতিদিন, আপনাদের প্রতিনিধি রয়েছে, একই সাথে আবার মাঠেও এটি হঠাৎ করে মানে ঐকমত্যের আলোচনা, এখনো তো আলোচনাটা চলছে, আপনি এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, আমি মনে করি যে দেখুন, কোনো বিষয় কোনো আলোচনা এটা তো সবার সম্মতিক্রমেই হচ্ছে। এখানে আলোচনা হবে, মানে এখানে বিবাদ হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা জিনিস থাকবে যে আমাদেরকে একটা পর্যায়ে সবাই একটা সাধারণ ঐক্যে, সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আমার মনে হয় যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হচ্ছে বলে মনে হয় না। আমি যতটুকু দেখেছি, জানি, খবরের কাগজে আমি যে সংবাদগুলো পাঠ করেছি সেখানেও দেখেছি ইতিমধ্যে প্রায় 80% ঐক্যমত হয়েছে, এখন 20%। আমার মনে হয় এটার জন্য কমিশন যে তার যে মেয়াদ তো গতকালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো এখানে আবার বাড়ানো হয়েছে এই কাজ, যে কাজগুলো বাকি আছে, অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমার মনে হয় যে সময়টি পেয়েছে সেই সময়টির মধ্যে ঐক্যমত কমিশন তারা বাদবাকি কাজটা সম্পূর্ণ করতে পারবে। এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। পিআরটাকে ওইখানেই সমাধান হবে। এখন সেটা তো আমি আর এখান থেকে বলতে পারবো না। ওখানে আলোচনার ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে যদি ওখানে এজেন্ডার মধ্যে এটা থাকে, তাহলে সেখানে আলাপ আলোচনা করে, মানে বিএনপির পক্ষ থেকে, বিএনপির সমমনা দলের পক্ষ থেকে যারা আছেন বা আরও অন্যান্য রাজনৈতিক দল, তারা নানা বিষয় নিয়ে যারা আলোচনা সমালোচনা আমরা করছি, আমার মনে হয় সবগুলি সিদ্ধান্ত হয়ে যাবে, যেখানে 80% ঐক্যমতে আমরা আসতে পারি, আর 20%-এর জন্য কোনো কিছু আটকে থাকবে বলে আমার মনে হয় না। আরেকটা প্রশ্ন হলো, আমাদের নায়েব আমির গতকালকে বলছেন যে এইবারের নির্বাচনটা পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতিতে হোক, পরে যদি সেটা সাকসেস না হয় তা না হলে আমরা আওয়ামী লীগের আমলেও শুনেছি যে পরীক্ষামূলকভাবে ইভিএম হোক, ইলেকট্রনিক মেশিন, ভোটিং মেশিন, এইটা দেওয়া হোক, একটু দেখুক দেশের মানুষ যে এখানে কোনো অ্যানোমালিজ হয় কিনা, এখানে কোনো ধরনের মানে কারচুপির সম্ভাবনা আছে কিনা। এটি এমন একটি মেশিন যেখানে কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমরা দেখেছি যে যখন ইভিএম প্রথমে তো পরীক্ষামূলকভাবে, তারপরে বেশ কিছু অনেক সেন্টারে ইভিএমকে রাখা হলো, এমন কারচুপি হয়েছে, এমন ধরনের মেশিনকে ইউটিলাইজ করা হয়েছে, মেশিন নিজেই টুলস হয়ে গেল ভোট জালিয়াতির একটি মেশিন হিসাবে। তো এই পরীক্ষামূলক শব্দটাই হচ্ছে অত্যন্ত বিপজ্জনক বলে আমার কাছে মনে হয়। এটা হবে কেন? যে পদ্ধতি হয়ে আসছে, আমরা দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, যে পদ্ধতিতে ভোট হয়ে এসছে সেই পদ্ধতিটাকেই আমরা চালু রাখতে হবে, এই জন্য যে মানুষ এটিতে অভ্যস্ত, মানুষ এটিকে কিভাবে ভোট দিতে হয় সেটা জানে। এটা আবার পরীক্ষামূলকের কী ব্যাপার আছে? পরীক্ষামূলকের আপনি শুনবেন এটার পরিস্থিতি, ইসরায়েলে এই পদ্ধতি চালু আছে, নেপালে পদ্ধতি চালু আছে। নেপালে তো কখনোই গণতন্ত্র বিঘ্নিত হোক এই ধরনের নাই, ওইখানকার কোনো পরিস্থিতি তৈরি হতো না, কারণ রাজতন্ত্রের যখন থেকে ওখানে বিলুপ্ত হয়েছে তারপর থেকে মোটামুটিভাবে ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়ে হলেও একটা ডেমোক্রেটিক ট্রানজিশন সেখানে আছে, কিন্তু তারপরেও একটা ব্যাপক গণ আন্দোলন, একটা সরকারের পতন ওখানে হয়ে গেল। কারণ সেখানে এই যে আনুপাতিক ভোটিং পদ্ধতির যে ত্রুটিগুলো, এই ত্রুটিগুলো এতই অমোঘ ছিল, এতই তীব্র ছিল, যেটাকে কাটিয়ে উঠে সরাসরি মানে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা নেই। আজকে ইসরায়েলের যে আগ্রাসন গাজার উপরে, এ সম্পূর্ণ হচ্ছে একজন ব্যক্তি তার যে ওই আনুপাতিক ভোটিং পদ্ধতির নিয়ে, তার যে বিভিন্ন ধরনের কলাকৌশল নিয়ে সে ক্ষমতা ধরে আছে, এবং সেখানে যাতে আরও বেশি করে ওই ইসরায়েলিদের, ইহুদিদের সমর্থন আদায় করা যায়, এবং এই কারণে এই কি বলে যে গাজাতে আগ্রাসন চালাচ্ছে, এবং এইটা তাকে উদ্বুদ্ধ হয়েছে, সে এই কাজটি করছেই
এই কারণে যে আনুপাতিক ভোটিং পদ্ধতি সেখানে চালু আছে। তো সুতরাং ওই ভোটিং পদ্ধতিতে যাতে তার পক্ষে সুবিধা হয়, তার অনুকূল পরিবেশ যাতে তৈরি করতে পারে, এই কারণে তারা এই আগ্রাসনের দিকে তারা যাচ্ছে। এটা আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমে এটার অনেক অ্যানালাইসিস এগুলো হচ্ছে, এবং পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে চালু করেছে এই আনুপাতিক ভোটিং পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনার তারা চিন্তা করছে আবার তারা আগের পদ্ধতি ফিরে যাবে কিনা। দেখুন, চালু হয়েছে উন্নত গণতান্ত্রিক দেশ, যেখানে রাজনৈতিক দলের প্রতি, প্রতিনিধিদের প্রতি যারা হবেন বা ওই দলের প্রতি মানুষের বিশেষ, ফ্রান্সের ডেমোক্রেসি অনেক পুরাতন। 1789 সালে সেখানে ফরাসি বিপ্লব হয়েছে। সেখানে স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, মৈত্রী এগুলোর চিন্তার রেভলিউশন হয়েছে কত আগে। তো সেই রেভলিউশনের দেশ হচ্ছে ফ্রান্স, সেখানে চালু হয়েছিল। তারাও সেখানে চিন্তা করছে এটা বোধহয় খুব ফলপ্রসূ হচ্ছে না। এরকম দুই একটি উন্নত গণতান্ত্রিক দেশে যেখানে এই আনুপাতিক পদ্ধতি যারা করেছিল, সেখানেও কিন্তু এখন নতুন করে আবার চিন্তা দেখা দিয়েছে। আর আমাদের দেশ তো এটা তো গণতন্ত্রই এখনও মানে শিশু কি মায়ের কোল থেকে এখনও হাঁটাই শেখেনি। যখনই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আমরা গণতন্ত্র পেয়েছি বা হাঁটা শুরু করেছি, সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কখনো বাকশালের নামে, কখনো শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার নামে, নানা চেতনা, নানা বয়ান তৈরি করে, নানা ন্যারেটিভ তৈরি করে তারা এদেশে গণতন্ত্র হত্যা হয়েছে। তো সেখানে যখনই যেভাবেই হোক আমাদের যে ভোটিং পদ্ধতি ট্র্যাডিশনাল, এটা মানুষ বিভিন্নভাবে এটাতে পরিচিত। আপনি বাংলাদেশের মতো একটা দেশে যেখানে গণতন্ত্র তার পরিপক্ক রূপই লাভ করেনি, সেইখানে পিআর পদ্ধতি হবে ধ্বংসাত্মক এবং মানুষকে বিভ্রান্তিমূলক। সেখানে হয়তো কিছু স্বার্থন্বেষী রাজনৈতিক দল বা মহলের হয়তো একটু তাদের নিজস্ব কিছু সুবিধার জন্য তারা এই বিষয়টিকে এখন প্রাধান্যে আনতে চাচ্ছেন। আপনাদের বিএনপি এই অবস্থা